নমস্কার, আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেলের দেশ দুনিয়া কলকাতার বিশেষ অনুষ্ঠান। আপনারা সকলেই জানেন যে 21শে জুলাই দুজন বামপন্থী নেতা প্রয়াত হয়েছেন। এক কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দ, আর একজন বাঙালি আজিজুল হক। একসময় নকশাল ছিলেন, পরবর্তীকালে তিনি নকশাল আন্দোলন ছেড়ে দিয়ে মোটামুটি লেখালেখির মধ্যে সীমাবদ্ধ করেছিলেন তার জীবন। এই ব্যাপারেই আমরা আলোচনা করব। আমাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত আছেন দেবারুণ রায়, বিশিষ্ট সাংবাদিক, এবং তিনি দিল্লির ব্যুরো চিফ ছিলেন। সিপিএমের একেবারে ঘরের লোক ছিলেন, বামপন্থীদের ঘরের লোক ছিলেন। ঘরের লোক মানে কিন্তু পার্টি মেম্বার না, ঘরের লোক মানে ঘরে ঢুকে খবর নিতেন। আমি আর দেবারুণ দা এই ব্যাপারে যে এদের দুজন সম্পর্কে যেরকম আলোচনা করব, ঠিক আলোচনার মূল প্রেক্ষাপট থাকবে যে আজকের দিনে দাঁড়িয়ে সিপিএম এই দুই নেতা সম্পর্কে যে মূল্যায়ন করছে বা বলছে তা কতটা ঠিক বা বেঠিক, বা সিপিএম যেভাবে ক্লেম করছে যে আজিজুল হক ভার্চুয়ালি তাদের ঘরের লোক ছিলেন, যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে, তার শেষ যাত্রাতেও দেখলাম এমনভাবে কথা বলছেন একাধিক রাজ্য স্তরের নেতা, যে মনে হচ্ছে যেন আজিজুল হক তাদেরই সমর্থক ছিলেন। বা ভিএস অচ্যুতানন্দ নিশ্চয়ই কেরালার স্টলওয়ার্ড নেতা ছিলেন, কিন্তু কিভাবে 2006 সালে তিনি চিফ মিনিস্টার যখন হলেন, পার্টির ডিক্টেটের প্রায় বাইরে গিয়ে তাকে প্রকাশ করাত কোনোভাবেই করতে চাননি। পিনারাই বিজয়ন বা অন্যদের করতে চেয়েছিলেন, তার বাইরে গিয়ে কিভাবে কেরালার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি শেষ পর্যন্ত চিফ মিনিস্টার হলেন। আমি তার নিজে এই ইলেকশন কভার করেছিলাম, আমরা আলোচনা করব। দেবারুণ দা, তোমাকে প্রথমে স্বাগত জানাই। নমস্কার। দেবারুণ দা, তুমি তো এই সিপিএম এর এই দুজন নেতা দীর্ঘদিন ধরে দেখেছো। প্রথমে যেহেতু আজিজুল হক আমাদের পশ্চিমবঙ্গের নেতা ছিলেন, নকশাল আন্দোলনের নেতা ছিলেন, কমিউনিস্ট পার্টি ভেঙে নকশাল, তারপরে যখন জেল ভেঙে পলাতক, তারপরে সেকেন্ড সিসি করেন 77 সালে, সেকেন্ড সিসি সিপিআইএমএল লিবারেশন নয়, তখন সিপিআইএমএল। তারপরে 82 সালে তিনি ধরা পড়েন এবং বামফ্রন্টের আমলেই তিনি দীর্ঘদিন ধরে জেলবন্দি ছিলেন। পরবর্তীকালে তাকে জেল থেকে ছাড়া হয়। তুমি আজিজুল দাকে কাছ থেকে যেভাবে দেখেছো সেটা যদি কিছু বলো, তারপর তার মূল্যায়ন বা সিপিএম এর অন্যান্য মূল্যায়ন নিয়ে কিছু আলোচনা করবো। আজিজুলদার সঙ্গে একটা ওতপ্রোত সম্পর্ক ছিল, আর সিপিএম এর জ্যোতিবাবু অনোয়ার সমস্ত নেতাদের, জ্যোতিবাবু অনোয়ার সমস্ত রাজ্যের নেতাদের সঙ্গে আমারই খুবই বন্ধুত্বপূর্ণ এবং ভালো সম্পর্ক ছিল, যেমন অন্যান্য দলেরও সবার সঙ্গে আছে, আদার দ্যান এই সময়কার বিজেপি। অন্য সব দলেরই, সব শেডের নেতাদেরই সঙ্গে, তাদের রাজনৈতিক মতপথের সঙ্গে আমাদের সম্যক ধারণা আছে, যেটা তোরও ছিল, মানে সেই একই রকমভাবে। আরও আমার সাংবাদিকতা জীবনের শুরু 79 সালে। সেই সময় থেকে একেবারে অগ্নিগর্ভ সময়টা সবে শেষ হয়েছে 77-এ বামফ্রন্ট সরকার এসে জ্যোতিবাবুর নেতৃত্বে। তখন এসে যে নকশালদের প্রতি যে একটা জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করে সমস্ত পলিটিক্যাল প্রিজনারদের ছাড়া হয়েছিল, সেই ব্যাপারটা সিপিএমকে অনেকটা একটা গণতান্ত্রিক মুখ দেয়, এতে কোনো সন্দেহ ছিল না। এবং দেশে, আমাদের পশ্চিমবাংলায় কংগ্রেসের 72 সালের যেটাকে অপশাসন বা কালো দিন বলা হতো, সেইটাকে ঘুচিয়ে যখন সিপিএম এর সরকার হলো, মানে বামফ্রন্টের সরকার হলো, সেটা ইন অল প্র্যাকটিক্যাল পারপাসেস ওটা সিপিএম সরকার হতে পারতো, কিন্তু না হয়ে বামফ্রন্ট সরকার হওয়াটা কারণ ছিল সিপিএম যে অত বিপুল ভোটে 77 সালে ক্ষমতায় এসেছিল, তার পেছনে সমস্ত নকশাল আন্দোলনের ভুক্তভোগীদের, ভিকটিমদের ভোটটা ছিল ব্যাপক। এবং সেটার আমি কালারলেস বামপন্থীরা ছিল তখন বামফ্রন্টের পেছনে। সেখানে কোনো সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি কোনো এরকম পকেট করলে পরে সেটাকে ভুল করা হবে, এটা জ্যোতিবাবু সবসময় জানতেন, বলতেনও। কিন্তু যেহেতু সিপিএম এর পার্টিজান মানে একটা ভূমিকা ছিল, সেটা নকশালের সঙ্গে সিপিআইএমএল অবিভক্ত, এবং সিপিএম এর সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল। বলে না যে প্রায় এখনো তাই আছে, জ্ঞাতি শত্রু হচ্ছে বহিঃশত্রুর থেকেও বেশি খারাপ। সেটা আমরা জানি, কংগ্রেস আর তৃণমূলকে দেখলে সেটা বোঝা যায় যে ওটা হচ্ছে জ্ঞাতি শত্রুর ব্যাপার। নকশালদের সঙ্গে সিপিএম এর একেবারে বেসিক জায়গার সমস্যা ছিল। সিপিআই খানিকটা উদার ছিল নকশালদের প্রতি, যদিও সে উদার্যের কোনো মানে হয় না, কারণ সিপিআই সমর্থিত সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার সব থেকে ভয়ঙ্কর ছিল নকশালদের প্রতি। সেই সময় জেলের ভেতরে হত্যাকাণ্ড, চারু মজুমদারের মৃত্যু,
মৃত্যু নয়, হত্যা বলে মরা, 1973 1973 সেই সব ঘটনা প্রবাহ, সেগুলোর যা সাক্ষ্য দেয়। এবং সেই সময় আমাদের জীবন, তুই অনেক ছোট ছিলি সেই সময়, এবং 72 সালে বরানগর থেকে শুরু করে যাদবপুর, সেটা একটা বিভীষিকার দিন ছিল। 72, 73, 74, আমরা তখন ছোট ছিলাম, কলেজে পড়তাম। আমার তখন বহু দিন বাকি আছে এই বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, আমি আজিজুলদার হচ্ছে সেই, এটা আজিজুলদার প্রসঙ্গটা এনে বলছি। আজিজুলদা হচ্ছে সেই সময়, মানে চারু মজুমদারের পরবর্তী সময় আজিজুলদা ওয়াজ নোন টু বি ম্যান অফ চারু মজুমদার। এবং সেকেন্ড সিসি হচ্ছে সব থেকে খুঙ্খার, সব থেকে হিংসাত্মক, সব থেকে বিপ্লবাত্মক পার্টি। এবং পুলিশকেও মেরেছে তারা। 82 সালে করার পরে 11 জন পুলিশকে মেরেছে, অন্যান্য জায়গায় জমি দখল করেছে, এবং খুনের রাজনীতি, লিম্পিয়া যে রাজনীতি, তাদের পরিষ্কার বিশ্বাস একেবারে। এবং জেল ভেঙে পালানোর পর তিনি এবং নিশীথ ভট্টাচার্য, যে সেকেন্ড সেন্ট্রাল কমিটি করেছিলেন 82 সালে ধরা পড়ার আগে পর্যন্ত, তারা কিন্তু এই ভয়ঙ্কর সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্যেই ছিলেন, এবং যেটা সিপিএম ভয়ঙ্কর ভাবে তার বিরোধী ছিল। তাহলে 82 সালে তিনি যখন ধরা পড়লেন, তারপরেও কিন্তু তার সাথে সিপিএম এর সম্পর্ক কিন্তু একেবারেই সহজ ছিল না। কিন্তু এখন মৃত্যুর পর সবাই ইয়ে হয়ে যায়, এটা বলে যে ভারতীয় সংস্কৃতিতে মৃত্যুর পর কারো নিন্দে মন্দ করতে নেই। কিন্তু তাই বলে যে আমরা ভারতীয়রা সবাই হাত ধুয়ে বসে আছি এমন তো না। মৃত্যুর পর মানুষের সমালোচনা শুনতে শুনতে আমাদের কান পচে যায়। তো বিষয়টা হচ্ছে যে আজিজুলদাকে নিয়ে এখন যে কথাগুলো সবাই বলছে, সমস্ত শেডের বামপন্থীরা, তাতে করে এটাও স্পষ্ট যে সিপিএম এর নেতারা যেমন বলছে আজিজুলদার সম্পর্কে, মনে হচ্ছে তাদের কোনো বিতরাগই ছিল না। হ্যাঁ, এটাই অদ্ভুত। নকশালরাও তাই। হ্যাঁ, এই আজকে আমি জানি না অসীম চ্যাটার্জি কিছু বলেছেন কিনা, কিন্তু অসীম চ্যাটার্জিদের সঙ্গে তো মোটেই পছন্দ না, আজিজুল হকের একেবারে পছন্দই করতো না, না, একদম না, নাম উচ্চারণ করতো না। এবং চারু মজুমদার যে 4টে দলিল লিখেছিলেন হঠকারিতাকে নিয়ে, সেই তার মূল প্রতীকই ছিল অসীম চ্যাটার্জি। এটা আজিজুলদার কাছে লক্ষ্যবার শুনেছি, ওটা আমরা ছোটবেলায় পড়েওছি। কিন্তু সুতরাং অল কালার, অল শেডের বামপন্থীদের সঙ্গে আজিজুলদার একটা ইন্টারাকশন নিয়ে জানতাম। অসীম চ্যাটার্জি মূলত শুরু করেছিল COIML, সেটাকে সব বামপন্থীদের এক করে, মানে সব কমিউনিস্ট। তার সাথে আজিজুল হক ছিলও না, তার সঙ্গে আজিজুল হক ছিল না, ওকে ওরা রেনিগেট বলে মনে করতো। এবং কাকা আগে প্রথমটা হচ্ছে 70-এর দশকের কাকা যেমন ফায়ারম্যান নেতা, পরে চারু মজুমদারই কাকাকে একটা স্টিগমা দিয়ে গিয়েছিল যে হচ্ছে হটকারী। তারপরে সেটাই সবাই মিলে মানতো। আজিজুলদাদের ওই চাচা, মানে কাকা আর আজিজুলদা, এদের প্যারালাল ইয়ে ছিল, কি বলে, একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল যে দুজনেই প্রচন্ড প্রজ্ঞা, পাণ্ডিত্য, ছাত্র রাজনীতিতে দক্ষ, কিন্তু দুজনেরই রাজনৈতিক যে দ্বন্দ্ব, সেটা মারাত্মক জায়গা ছিল। আমার একটা ঘটনা মনে পড়ছে তোমার, যেটা যখন আজিজুল হক বন্দি, তখন আমি NRS পুরো পুলিশ প্রোডায় থাকতেন, আমি তখন সাংবাদিকতায় ঢুকেছি। তা ওনার সম্পর্কে বহু শুনেছি। একবার অনেক ধরে করে পুলিশকে ম্যানেজ করে NRS হসপিটালের ওপরে উনি একটা ঘরে থাকতেন, এবং সেখানে অত্যন্ত শরীর খারাপ হয়ে গেছিল। তখন আমি আজকাল বর্তমানে কাজ করি। তা আমার মনে আছে শৈবাল মিত্র, তিনি একসময় নকশাল নেতা ছিলেন, জেলে ছিলেন, বুদ্ধবাবুদের এদের গ্রুপেরই নেতা বন্ধু ছিলেন। তখন লেখা আনতে যেত, তো শৈবালদার তার কিছু চিঠি যাতে ছাড়ে বুদ্ধবাবুরা, সেটা একাধিকবার অ্যাপিল করেছেন, আমার এটা মনে আছে। আমি সেই সময় রাইটার্সেও কভার করতাম, এবং APDR এর আমি যেহেতু প্রথম থেকেই সদস্য, এবং তখন সুজাতা ভদ্র বা অন্যরা, বিশেষ করে এই বন্দি নকশালদের যাতে ছাড়া হয়। আজিজুল হকের এমন অবস্থা যে কোনো দিন মরে যেতে পারে, এইরকম শারীরিক অবস্থা, কিন্তু জ্যোতিবাবুর অবস্থান কিন্তু খুব কঠোর ছিল, একেবারে ছাড়ার বিরুদ্ধে ছিল। জ্যোতিবাবু পরিষ্কার মনে করতেন যে হত্যা রাজনীতিতে বিশ্বাস করে, এদেরকে কোনোভাবেই ছাড়া উচিত না, যা হবে হবে হোয়াটসএভার। নেলসন ম্যান্ডেলা এসেছিলেন 1990 সালে ওইখান থেকে মুক্তি পাওয়ার পরে, এবং তখন এই বন্দি যারা যারা তারপরেও ছিল, বিশেষ করে সেকেন্ড সেন্ট্রাল কমিটি, তার মধ্যে অন্যতম আজিজুল হক, তাদেরকে মুক্তির ব্যাপারে APDR এবং অন্যান্য যারা বুদ্ধিজীবী, তারা কিন্তু একটা চিঠিও দেয়, আবেদনও করে বামফ্রন্টের কাছে, যে বাকি নকশালদের তো 77 সালে ছাড়া হয়েছে। আমার মনে আছে সেই প্রেস কনফারেন্স আমি ছিলাম, আমার সাথে কিছু জ্যোতিবাবু বা বুদ্ধবাবুদের কথা বাক বিনিময় হয়েছিল সেই সময়। কিন্তু ঘটনাচক্রে ওরা কিন্তু এই অংশটাকে ছাড়তে চায়নি, কারণ ওরা মনে করতে এটা হচ্ছে মানে ডেঞ্জারাস। কারণ বামফ্রন্ট যখন চলে আসে ক্ষমতা 77 সালের পরে, তারা কিন্তু তখন নদিয়া এবং অন্যান্য জায়গায় একাধিক হত্যাকাণ্ড করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে তারপরে
নানা কারণের চাপে সম্ভবত বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে আজিজুল হকের এটা নিয়ে আলোচনা করবো যে কি মনে করতেন। ফাইনালি আজিজুল হককে মুক্তি দেওয়া হয় এবং তখন কিন্তু তার সাথে আর কোনো নকশাল আন্দোলন অন্য কিছু সম্পর্ক ছিল না। আমি তোমার কাছে বুদ্ধদেব ভট্টাচার্যের জ্যোতিবাবুর মূল্যায়নটা আমার কাছে খুব পরিষ্কার। জ্যোতিবাবু পরিষ্কার মনে করতেন এরা একেবারে বিপদগামী, সমাজের শত্রু, সন্ত্রাসবাদী, সুতরাং এদেরকে কঠোর হস্তে দমন করা উচিত। এটা জ্যোতিবাবু যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু সিপিএম এর সাথে আজিজুল হকের কোনো সম্পর্ক ছিল না। আমি অন্তত মানে বেঁচে ছিলেন বলতে কি, রাদার তিনি যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, হ্যাঁ, ততদিন পর্যন্ত কিছু ছিল না। বুদ্ধদেব ভট্টাচার্যের কি মূল্যায়ন, যদি আজকে তিনিও প্রয়াত হয়েছেন, আমি কারণ তুমি নিজে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছ থেকে দেখেছো, এটা জানতে চাইছি। না, যখন আজিজুল হক সম্পর্কে সিপিএম সরকার, বামফ্রন্ট সরকারের মূল্যায়ন পরিবর্তিত হলো, তখনও জ্যোতিবাবুই মুখ্যমন্ত্রী। কিন্তু জ্যোতিবাবু নিজে তখন, জ্যোতিবাবুর মধ্যে একটা ডেমোক্রেটিক ব্রডনেস ছিল, যেটা সিপিএম এর প্রমোদ দাশগুপ্ত শিবিরের অন্য নেতাদের মধ্যে ছিল না। আচ্ছা, সেটা ছিল বলেই অনেক কট্টরপন্থী নেতা যারা মানে সিপিএম এ যারা মানে বেশি বিপ্লবী হিসেবে পরিচিত, হরেকৃষ্ণ কুমার ইত্যাদি, বর্ধমানের যে গ্রুপটা, তারা দে ওয়ার মোর ক্লোজার টু জ্যোতিবাবু দেন দ্যাট অফ প্রমোদ দাশগুপ্ত। প্রমোদ দাশগুপ্তর সঙ্গে তাদের একটা রাজনৈতিক দূরত্ব ছিল, জ্যোতিবাবুর সঙ্গে ছিল না। সেই ক্ষেত্রে জ্যোতিবাবুর কিন্তু জ্যোতিবাবু সেই সময় পার্টির তরফ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়োগ করা হয়েছিল পুলিশ মন্ত্রী হিসেবে জ্যোতিবাবুকে অ্যাসিস্ট করার জন্য। কারণ পুলিশের ব্যাপারটা জ্যোতিবাবু অ্যাডমিনিস্ট্রেটর লাইক ডিল করছিলেন, যেটা জেনারেল অ্যামনেস্টি করার পর থেকে সিপিএম যে রাজনৈতিক ফায়দাটা নেওয়ার চেষ্টা করছিল, যে নকশালদের ক্রমাগত সংসদীয় রাজনীতির দিকে নিয়ে এসে ওদেরকে ওর সঙ্গে ব্যাপারটাকে ওদের একটা ফ্রন্টের পার্টনার না হোক, অন্তত সহযোগী শক্তি হিসেবে করে রাখা যায়, যেটা সিওয়াইএমএল এর সময় হলো। কিন্তু পরে আবার তৃণমূলের সঙ্গে চলে গেলেন। অসীম চ্যাটার্জি কয়েকবার আলিমুদ্দিন স্ট্রিটে গেছিলেন এবং একবার বোধহয় বামফ্রন্টের সহযোগী সংগঠন হিসেবে লেখা হলো, কিন্তু সেটাও বুদ্ধবাবুর চেষ্টায়। কিন্তু সেটা শেষ পর্যন্ত উনি তো আবার বেলেঘাটায় দাঁড়ালেন তৃণমূলের টিকিটে। সুতরাং সেই সময়টাতে সমস্ত নষ্ট হয়ে গেল। তার আগে বুদ্ধবাবু একটু সফট আর ফেস ছিলেন নকশালদেরকে সঙ্গে সঙ্গে নেওয়ার ব্যাপারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি প্রথম যখন অসীম চ্যাটার্জি এবং অন্যান্য নকশাল বন্দীরা জেলে, তখন তাদের রিইনস্টেট করার জন্য তার পরিবারকে সাহায্যের ব্যাপারে বুদ্ধবাবু অনেকটাই ব্রডনেসের পরিচয় দিয়েছিলেন। আজিজুল দার সম্পর্কে খুবই তিক্ত কথা উনি বলেছেন, কিন্তু অসীম চ্যাটার্জির ব্যাপারটা আমি জানি। আজিজুল হক সম্পর্কে তুই জানিস বসুমতী বলে কাগজ ছিল, লাইব্রেরিয়ান হিসেবে অসীম চ্যাটার্জির স্ত্রীকে উনি অ্যাপয়েন্ট করেছিলেন। কিন্তু আজিজুল দার সম্পর্কে তখন আমি পরিবর্তন বলে একটা কাগজ বেরোতো ম্যাগাজিন, সেখানে আমি আছি 86 কি 87 সাল, সেই সময়টা আজিজুল দার ঢুকেছে জেলে এবং তাকে রাজনৈতিক বন্দীর তকমা দেওয়া হয়নি, এবং তীব্র আপত্তি জ্যোতি বসু সরকারের ওকে রাজনৈতিক বন্দীর তকমা দিতে। এবং তার কারণ হচ্ছে আজিজুল হক ধরা পড়েছে ক্রিমিনাল কেসে, কোনো রাজনৈতিক মামলায় নয়। এটা পুলিশের বয়ান, এটাই জ্যোতিবাবু সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। এবং তখন পুলিশের আইজি যারা ছিল তারা সেই কালো জামানারই চিহ্নিত লোক। এবং সিদ্ধার্থবাবু জ্যোতিবাবুর মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্বের একটা সমীকরণ ছিল, এবং রাজনৈতিক নকশাল দমনের ব্যাপারে সিপিএম একেবারে নিশ্চুপ ছিল। কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম এর একটি কথাও কখনো আমি বলতে শুনিনি। জেলে মারা গেছে চারু মজুমদার এবং প্রবীর বলে একটি ছেলে সিপিএম এর লোকেরা কিন্তু প্রবীরের কথা বলতো, নেভার দে হ্যাভ আটার্ড অ্যাবাউট চারু মজুমদার। এবং কাশীপুর বরানগর কিলিং সম্পর্কে সিপিএম এর জেনারেল অ্যামনেস্টি করা সরকারের কাছ থেকে যে আশা করেছিল পশ্চিমবাংলার জনগণ, যারা ভোট দিয়ে এনেছিল সিপিএমকে, সে আশায় একেবারে জল ঢেলে দিয়েছিল জ্যোতি বসুর সরকার। এবং আমি বলতাম যে মমতা এত আন্দোলন করছেন, কিন্তু কখনো তো এইসব বিষয় তোলেন না। সেগুলো অন্য যেসব বিষয়ে উনি গণতান্ত্রিকতা নেই বলে অভিযোগ করতেন, যেগুলো অনেক ক্ষেত্রে ভুয়ো বা অতিরঞ্জিত অভিযোগ ছিল। কিন্তু কাশীপুর বরানগর নিয়ে সিপিএম এর এমন সফট টিস্যু ছিল, যেটাকে সিপিএমকে মমতা যে কোনো সময় আরো বেকায়দায় ফেলতে পারতেন, কিন্তু সেটা কিন্তু মমতা কখনো করেননি। সুতরাং এটা উনিও ছিলেন সিদ্ধার্থ রায়ের মন্ত্রশিষ্য ছিলেন। সুতরাং সিদ্ধার্থ রায়ের জমানার সঙ্গে জ্যোতি বসু জমানার নকশাল দমনের ব্যাপারে একটা একটা অন্তর্গত মিল ছিল। বুদ্ধবাবু পুলিশ মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে বা ভার্চুয়াল পুলিশ মন্ত্রী হওয়ার পর থেকে একটু চেঞ্জ হতে থাকে। কিন্তু বুদ্ধবাবু আলিমুদ্দিন স্ট্রিটে আছেন তখন, আমি মনে পড়ছে সেই দিনটার কথা তোকে বলি। আমার সঙ্গে ছিল মধু, এই যে মারা গেছে, বিশ্বজিৎ রায় এবং মিলন দত্ত, এই তিনজন আমরা গেছি। এটা বলার কারণ হচ্ছে একজন মৃত হলো, একজন এখন জীবিত, সাক্ষী দিতে পারবে। তো আমি আর এই তিনজনে গেছি বুদ্ধবাবুকে। আজিজুল হক
কে রাজনৈতিক বন্দির মর্যাদা দেয়া হোক, এই দাবিতে একটা মিডিয়ার একটা লেখালেখি চলছে, সেটার মধ্যে মূলত লিখছে আজকাল। তখন আজকালের যুগ্ম সম্পাদক আমাদের অশোক দাশগুপ্ত, তিনি এটা উদ্যোগ নিয়েছেন। তার একটা প্রাক্তন নকশাল জীবন ছিল এবং সেটার সঙ্গে চারু মজুমদারের লাইনের যথেষ্ট মিল ছিল, এবং অতীতে সিপিএম থেকে ভেঙে যাওয়া লোকেদের মধ্যে তিনিও ছিলেন। তো যাই হোক, সেই যে একটা আন্তরিক মিলের থেকে অশোকদা এই আন্দোলনটা শুরু করে। আজকালের ক্রমাগত অ্যাঙ্কার স্টোরি বেরোতে থাকে আইজিউল হককে রাজনৈতিক বন্দির মর্যাদা দেওয়া হোক, এবং সেটা নিয়ে প্রতিক্ষণ ম্যাগাজিন তারাও লিখতো। সেই সময় আমাদের কয়েকজন বন্ধু সাংবাদিক আমরা ছিলাম, তাদের নাম আমি বলছি না, সবাই জানে। তো সেই সব তাদের অনুমতি নিয়ে নিব, তাদের নাম বলছি না, কিন্তু তারা সবাই ওই সব লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। আমিও পরিবর্তনে এই উদ্যোক্তাদের অন্যতম ছিলাম, আমি, মধু এবং মিলন। তো আমরা তিনজনেই যাই। আমি যেহেতু আমার সঙ্গে ব্যক্তিগতভাবে বুদ্ধবাবুর পরিচয় ছিল, সেই জন্য আই লেড দ্য ডেপুটেশন ব্রাদার। তো আমি গিয়ে বুদ্ধবাবুর সঙ্গে দেখা, তখন সিপিএম অফিসে যাওয়ার কোনো সমস্যা ছিল। বুদ্ধবাবু মন্ত্রী ছিলেন, তবু অবারিত দ্বার ছিল আমাদের আলিমুদ্দিন স্ট্রিটের ওই ঘরটাতে। ওখানে গিয়ে বসেছি, দাঁড়িয়েছি, বুদ্ধদার সঙ্গে দেখা হয়েছে। আমি জিজ্ঞেস করেছি এরকম ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলবো। উনি বলছে কি বিষয়? আমি বলেছি আজিজুল হক। উনি একেবারে তেলে বেগুনে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, এবং বুদ্ধবাবুর একটা মজা ছিল। ওর as because he was not an administrator, সেই জন্য ওনার বই প্রকাশ হয়ে রাগ দেশ সবকিছু সামনে ঝেড়ে দিতেন, পেছনে না, কলকাঠি নাড়তেন না। সেটাই আমি বলতাম যে এই লোকটাই আমার জীবনেরও বারবার একই অভিজ্ঞতা। সিপিএম এর মধ্যে নন সিপিএম লোক, এটা আমি বলতাম সবসময়। পলিটিক্যালি কারেক্ট কি কারেক্ট না উনি কখনো ভাবতেন না। হ্যাঁ, তো কলকাঠিতে বিশ্বাস করতেন না। তো যাই হোক, বুদ্ধবাবু আমাকে বললেন কি আজিজুল হক নিয়ে কি কথা বলবে? আমি আসুন এই বামফ্রন্টের ঘরে একটু কথা বলি, যে ওখানে আজিজুলদাকে আমরা লেখালেখি করছি, ওকে রাজনৈতিক বন্দির দেওয়া। সিপিএম তো গণতান্ত্রিকতা ফিরিয়ে এনে ৭৭ সালের ক্ষমতায় এসেছিল, তো এখন তো ৭৯ সাল, না এখন ৮৬ সাল, ৮৬-৮৭। তো আপনাদের সরকারের কাছ থেকে তো মানুষের এক্সপেকটেশন। তখন তথ্য সংস্কৃতি মন্ত্রী উনি পুলিশটা দেখেন, কারণ পুলিশের অরাজক অবস্থা চলছিল বিকজ অফ জয়কৃষ্ণ ঘোষ। তো সেই সময় সেটা তোকে আর ভেঙে বলতে হবে না, সেটা ঠিক আছে, দর্শকরা ওটা পড়ে শুন। হ্যাঁ, তো সেই সময় বুদ্ধবাবু নিজেও ওই সব কথাগুলো, যা কিছু অভিযোগ ছিল ওই সময়কার পুলিশ দপ্তর পরিচালনা সম্পর্কে, বুদ্ধবাবু সম্পূর্ণভাবে একমত ছিলেন, এবং সিপিএম পার্টিও অবগত ছিল, তারা মোটেই পছন্দ করতো না। সেই জন্য বুদ্ধবাবুকে, যেহেতু বুদ্ধবাবুকে জ্যোতিবাবু অ্যাকসেপ্ট করতেন, সেই জন্য বুদ্ধবাবুকে ওই পুলিশ মন্ত্রীর দায়িত্বটা ভার্চুয়াল দেওয়া হয়েছিল। জ্যোতিবাবু সেটা অ্যাকসেপ্ট করেছিলেন। তো বুদ্ধবাবুকে যখন বললাম যে ওকে কেন দেওয়া হচ্ছে না, তখন উনি ক্ষিপ্ত হয়ে তো বললেন, কেন আজিজুল হক কি পলিটিক্যাল প্যাম্পলেট মাউসেতুংয়ের লিফলেট বিলি করতে গিয়ে ধরা পড়েছে? তা আমি বললাম যে আপনি এটা কি বলছেন, কি করে ধরা পড়েছে তা তো আমরা জানি না। পুলিশ আপনাকে যা বলেছে আপনিও দেখেননি, পুলিশ আপনাকে যা বলেছে সেই বয়ান অনুযায়ী আপনি আপনার ভার্সন রেডি। বলে না, মোটেই না, ডাকাতির মামলায় ধরা পড়েছে। আমার ডাকাতি মানে কি? তাই না? হ্যাঁ, ডাকাতির মামলায় ধরা পড়েছে। ডাকাতি মানে কি? রাজনৈতিক ডাকাতি। সেটা অবশ্যই জোরদার কৃষকের লড়াই হতে পারে, জোরদার খুনের মামলা থাকতে পারে, আমি জানি না, সেটা পুলিশের সাজানো মামলা হতে পারে, সত্যি মামলা হতে পারে, সবই হতে পারে। কিন্তু তখন জেনারেল অ্যামনেস্টি যে সরকার দিয়েছে, তাতে এইসব অসংখ্য মামলা তারা তো ফোরগো করেছে। তো সেটার পরে আর এই কথাগুলো চলে। কিন্তু তখন সেকেন্ড সিসিটাই যেহেতু সব থেকে হিংস্র একটা পার্টি বলে পরিগণিত, ঘটনা সিপিআইএম এর না, সেই জন্য সিপিএম ওটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট ছিল, যদিও সেটাকে ফেলে দেওয়ারও নয়, কারণ ওরা তখনও হিংসাশ্রয়ী আন্দোলনের বিশ্বাস করত, পরিত্যাগ করেনি। তখন আজিজুল হকের কথাতে, তখন বুদ্ধবাবু যখন এই কথাটা বললেন, তখন আমি বললাম যে পুলিশ যে রাজনৈতিক বন্দীদের সম্পর্কে নানা রকম মামলা দেয়, ক্রিমিনাল মামলা, সেটা কি আপনি জানেন না? এতকালের রাজনৈতিক নেতা আপনি, আপনাদের পার্টির অনন্ত সিংয়ের কি ব্যাপার? আপনি ভাবুন তো, তার সঙ্গে ডাকাতির মামলা ছিল না, এটা সবাই জানে। তো জ্যোতিবাবু বলতেন যে আমাদের ওই ডাকাতির মামলাতে দেখে ভাববেন না যে ওটা সিপিএম করেছে, ওরা সবাই ডাকাতগুলো এসে ডাকাতি করে জ্যোতি বসু জিন্দাবাদ করতে করতে চলে যেত। এরকমও ঘটেছে, মানে এর উল্টোটাও হয়েছে। তো অনন্ত সিংয়ের মামলাটাই বুদ্ধবাবু কিছু বলেননি, প্রচন্ড চটে গেলেন আমার ওপরে, এবং প্রায় বাক্যালা বন্ধ হওয়ার জোগাড়। যদিও ওনার মধ্যে যেটা ডেমোক্রেটিক সুইটনেস ছিল,
সেটা হচ্ছে উনি এগুলো মনে রাখতেন না, এবং তারপরে আমার সঙ্গে ওর সম্পর্কের কোনোদিন কোনো অবনতি হয়নি। আজিজুল্লাহ কিন্তু রাজনৈতিক বন্দীর মর্যাদা পেয়েছিলেন এবং ওর হাত দিয়েই পেয়েছিলেন। হ্যাঁ, এবং ওই ওই যে বললাম নেলসন ম্যান্ডেলা যখন এসেছিলেন, যখন একটা তালিকা দেওয়া হয়েছিল তখন 18-20 জন বন্দী ছিল এবং শৈবাল মিত্র সেটা লিড করছিলেন। আমার মনে আছে ওই তালিকা আমি নিজে বুদ্ধবাবুর ঘরে, আমার এখনো মনে আছে বুদ্ধবাবু আমাকে বললেন তো আপনি কবে এসছেন, এরা ধরা পড়েছে তার আগে সাংবাদিকতায়। তা আমি তখন একটা কথা আজকে এই আলোচনা করতে গিয়ে মনে হলো, আমি তখন বলেছিলাম বাবর আর হুমায়ুন কবে জন্মেছিল, আমরা তাদের কথা আলোচনা করি কেন? বুদ্ধবাবু আমাকে এমন একটা কথা বললেন যে প্রায় বাক্যালাপ বন্ধ হয়ে গেল, যে ছোড়া ফোড়া ইত্যাদি। কিন্তু হি ওয়াজ সো সুইট, মানে বুদ্ধবাবু কখনো সামনে তো যা বলার বলে দিলেন, তারপর আবার ব্যাপারটা মিটে গেল। হ্যাঁ, সুতরাং আজকের যে সিপিএম এর যে, এমনকি সিপিএম হঠাৎ করে নন্দীগ্রাম সিঙ্গুর ওই সময় অ্যাকচুয়ালি আজিজুল হক, অন্য নকশালরা যেরকম প্রদীপ মজুমদার থেকে শুরু করে অন্যরা যেরকম চলে গেল মমতা ব্যানার্জির দিকে এই জমি আন্দোলনে, আজিজুল হক যাননি এবং তিনি তখন সিপিএম এর পক্ষে ছিলেন এবং লিখতেন, এবং সেটা আজকাল কাগজেও সেভাবেই তিনি ধারাবাহিক লিখতেন। সেইটাকে আজকে সিপিএম হাতিয়ার করে বলছে যে উনি আমাদের সমর্থক হয়ে গেছিলেন বা তৃণমূলে না গেলেও আমাদের পক্ষ অবলম্বন ছিলেন। আসলে হয়তো আজিজুল হক আমার মনে হয় নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে অন্য এক ধরনের শক্তির, আমি ওনার যা ভিডিও দেখেছি, যেটুকানি আমার সাথেও কথাবার্তা হয়েছে, উনি মনে করেছিলেন অন্য আর একটা শক্তি উঠে আসছে, যে শক্তিটা বাম নয়, যে শক্তিটা হয়তো পশ্চিমবঙ্গে পুনরায় যোদ্ধার জমিদারদের ফিরিয়ে আনতে পারে। উনি বক্তৃতাতেও বলেছিলেন এবং শিশির অধিকারী প্রসঙ্গ তুলেছেন, একবার দুবার কথাতেও বলেছিলেন। হয়তো সেই কারণেই বোধহয় উনি বামদের সমর্থন ওই সময় করেছিলেন। এবং আজিজুল্লাহর কথাটা তো সত্যি প্রমাণিত হয়েছে। আজিজুল্লাহ কিন্তু ইতিহাসের একজন নিরপেক্ষ এবং নির্ভীক গবেষক ছিলেন। আজিজুল্লাহর পাণ্ডিত্যের কোনো তুলনা হয় না। এই যে তুই যে কটা লোকের কথা বললি, শৈবাল মিত্র থেকে শুরু করে আজিজুল হক, এই লোকগুলোর পাণ্ডিত্যের কোনো শেষ নেই। শৈবালদার কথাটা একটু বলে নেই, শৈবালদা ছিল একটা ব্রড বেসেড নকশাল নেতা এবং সেই সঙ্গে খুব বড় ভালো ধরনের লেখক, ঔপন্যাসিক, সাহিত্যিক, প্রফেসর। শৈবালদার একটা মানে মৌলানা আজাদ কলেজে পড়াতেন এবং আমি মৌলানা আজাদ কলেজে দুপুরবেলা যেতাম। মাল্টি কালার একটা মানে ব্যক্তিত্ব ছিল এবং হি ওয়াজ অ্যাকসেপ্টেড টু জয়প্রকাশ নারায়ণ ইভেন। যখন জয়প্রকাশের এই যে বন্দিমুক্তির আন্দোলন, এটা শৈবালদার মাধ্যমে অনেকটা শুরুর দিকে শৈবালদার মাথার তুলেছিলেন। এই সময়টা শৈবালদার যে অনুগামীর ছেলেরা, তারা সবাই গিয়ে শৈবাল মিত্রের নেতৃত্বে দেখা করে জয়প্রকাশ নারায়ণের সঙ্গে। সেই দিনটা আমি জানি, আমি সেদিন রিপোর্টার ছিলাম না, কিন্তু ঘটনাস্থলে অনেকটাই উপস্থিত ছিলাম। তো শৈবালদার কথা অনুযায়ী জেপি কিন্তু সমস্ত নকশালদের ক্ষমা করার জন্য তৈরি ছিলেন, যে ৭৭ গভর্নমেন্ট এলেই মোরারজি সরকার ওটা করবে। কিন্তু ওটাতে বেঁকে বসেছিল চরণ সিং, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। আচ্ছা। এবং সে প্রচন্ড, সমস্ত চরণ সিং একেবারে হার্ডলাইনার, মোরারজি এত হার্ডলাইনার ছিলেন না। এবং তখন ইন্দ্রজিৎ গুপ্ত থেকে শুরু সিপিআই অনেকটা, ইন্দ্রজিৎ গুপ্তর নেতৃত্বে সিপিআই খুবই একটা প্রগতিশীল ভূমিকা নিয়েছিল এবং সিপিআই এর নেতা যারা জীবিত ছিলেন অনেকেই তখন মানে প্রথম সারির নেতা ছিলেন, তারা খুবই সোবার লাইন নিয়েছে। সিপিএম এর থেকে সেটা কম কট্টর, এতে কোনো সন্দেহ নেই। তারপরে এই যে শৈবাল মিত্রের সঙ্গে আজিজুল্লাহর কিন্তু মোটেই রাজনৈতিক সখ্য ছিল না সে অর্থে। আর শৈবালদা যদি কমিউনিস্ট পার্টি যদি না ভাঙতো সিপিএম এর পরে, এবং যদি নকশালবাড়ির অভ্যুত্থান না হতো বা আন্দোলন না হতো, তাহলে শৈবাল মিত্র কিন্তু বিমান বসুর থেকে বড় নেতা। এটা ওদের পার্টি লাইন, সন্দেহ নেই, সবাই বলে এটা। আমি একটা অন্য প্রসঙ্গে আসি। সিপিএম এর একটা অদ্ভুত জিনিস দেখা যায় যে নিপেন চক্রবর্তীর মতো একজন মুখ্যমন্ত্রী। ওই কথাটা শেষ করে নি, ওই কথাটা যে কথাটা বলছিলি, ওই যে প্রসঙ্গটা হচ্ছে কি যেন, ওই আজিজুল্লাহদের, হ্যাঁ, যে সিঙ্গুর পরবর্তীকালে যে কৃষক আন্দোলন যেদিকে গেল, সেটা তো কৃষক আন্দোলন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হয়ে গেল। এখন যোদ্ধাটা নেতৃত্বে, এখন গ্রামে গিয়ে দেখ, এখন পঞ্চায়েত নেই, কিন্তু যেটা রিইনস্টেটমেন্ট হয়েছে যোদ্ধারদের, এটা কিন্তু আজকে যারা সাঁইবাড়ি হত্যা মামলা থেকে শুরু করে সেই সময়কার, এই যে সমানে কমিউনিস্ট এলিমেন্টগুলো মুছে যাচ্ছে, আর পুরনো যেগুলো কংগ্রেসের ছিল, যে সাত্তার সাহেব আমাদের বলতেন যে সিপিএম আসা মানে তো আমাদের পুরনো জমিদারিগুলো সব যাবে, যারা আমাদের জুতো মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতো তাদের জুতো মাথায় নিয়ে এবার আমাদের দাঁড়াতে। এই যে একটা ক্লাস ট্রান্সফরমেশন তো হয়েছিল প্রথম দিকে, এটা দ্বিতীয় বামফ্রন্ট পর্যন্ত হয়েছিল। তারপরে সেই ট্রান্সফর্ম ক্লাস চেঞ্জ ইনটু দ্য সিপিএম এর, সেটা একটা নব জমিদার ক্লাস, তারাই হয়ে যায় নায়েব জমিদার, যেটা সর্বনাশ হয় সিপিএম এর। তারাই আবার তৃণমূলে চলে গেছে, এবার তারাই তৃণমূলে গেছে, তারা কংগ্রেসে আর প্রেজেন্ট নয়। সেই জন্যই আজকে গ্রামে মানে একটা কাউন্টার রিভলিউশনারি ফোর্স যেটাকে বলে কমিউনিস্টরা, সেইটার মাথাচাড়া দেওয়াতে
পঞ্চায়েতের নেতা এখন নেতা না, এখন বিডিও এবং ব্লক ডেভেলপমেন্টের অন্যান্য নেতারা সরকারি অফিসাররাই ছড়ি ঘোরাচ্ছে। এটাই আইজুলদা বক্তব্য ছিল। আমি কাম টু দা অন্য একটা পয়েন্ট, যে সিপিএম এর একটা অদ্ভুত জিনিস দেখি, নৃপেন চক্রবর্তী সেই তাকেও দল এক সময় চিফ মিনিস্টার ছিলেন, ত্রিপুরায় কমিউনিস্ট পার্টি ক্ষমতা এনেছিলেন, বহিষ্কার করা হলো। এবং আমার এটা মনে আছে যে নৃপেন চক্রবর্তী যখন পিজি হসপিটালে ভর্তি, মারা গেছেন কি যাবেন তার ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে অনিল বিশ্বাসরা আবার নৃপেন চক্রবর্তী পার্টি মেম্বারশিপ ফিরিয়ে দিলেন, এবং তার 1 ঘন্টার মধ্যে জানা গেল নৃপেন চক্রবর্তী মারা গেছে, তাকে লাল পতাকা তা সিপিএম দিল। যদিও আজিজুল হকের আমি যা শুনলাম যে তাকে সিপিএম এর পক্ষ থেকে কোনো পতাকা সেবা দেওয়া হয়নি বা দিতে দেওয়া হয়নি হোয়াটসএভার। এই যে পরবর্তীকালের মূল্যায়নের ক্ষেত্রে মনে করে সোমনাথ চট্টোপাধ্যায় একই রকম ব্যাপার, সোমনাথ দাকে নিয়েই একটা মানে, এবং এই যে বারবার যে মারা যাওয়ার পরে সেই লোকটা সম্পর্কে আমরা একটা অন্যরকম ভাবলাম, জীবিতকালের শেষের দিক পর্যন্ত সেই লোকটা সম্পর্কে একটা অন্য মূল্যায়ন করে চললাম, এইটা কেন হয়? ওই বিষয়টা হচ্ছে কি, এখনকার দিনের মিডিয়াও তো পেছনে পড়ে গেছে, কেউ জানেও না কিছু। এখন যারা বাজারে চড়ে বেড়াচ্ছে ত্রিপুরা থেকে কলকাতা, তারা কেউ দিল্লিতেও তারা কেউ জিজ্ঞেসও করে না সিপিএম নেতাদের। মানিক সরকারকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আপনার তো বাবার মতো নৃপেন চক্রবর্তী। আমার এটা সত্যিই ছিল। এখানে যেমন সোমনাথদার ধোপানাপিত বন্ধ হওয়া সত্ত্বেও সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী ওরা সোমনাথদার কাছে যেত, হান্নানদা ফোন করতো। এই যে একটা ব্যক্তিগত সম্পর্ক কেউ টাকে, ওটা রেনিগেট বলে সোমনাথদার ছায়া মারাবো না, এটা তোরা কেউ করতো না। মানে অন্য লোক দেখা করতে গেছে, সোমনাথদা জিজ্ঞেস করছে সুজন এসছে, এরকম হয়েছে তো। কিন্তু তখন একেবারে মৃত্যুসজ্জা এই ব্যাপারটা ছিল। কিন্তু ওরা হতো সিপিএম এর একটা মনোনৈতিক একটা ব্যাপার আছে সব কমিউনিস্ট অর্গানাইজেশনেরই, যে নেতারা যদি ঊর্ধ্বতন নেতারা যদি পছন্দ না করে তাও তারা কিছু করতে চায় না। তা আমি বলবো সাধারণভাবে নিজেদের রাজনৈতিক কেরিয়ার বিপর্যস্ত হবে বলেই করে না, আর কোনো কারণে। নৃপেনদা যখন ওই মমতার সঙ্গে বসে একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিল, এটা নৃপেনদা তখন সেনাইলিটি ডেভেলপ করেছে অনেক বয়স। কারণ হচ্ছে ওকে কোণঠাসা করা। আর নৃপেনদারও একটা সমস্যা ছিল যে উনি কিছুতেই তার দশরথ দেবকে জায়গাটা ছাড়তে রাজি ছিলেন না। নৃপেনদার সঙ্গে আমার দীর্ঘ কথাও হয়েছে। উনি তখন প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান ছিলেন। উনি কি অভিযোগ করেছেন জ্যোতিবাবুর সঙ্গে, এখানে ওর মতবিরোধ তীব্র ছিল, বিশেষ করে ওবিসি নিয়ে। ওই যে ইয়েটা মন্ডল কমিশনে বিনয় চৌধুরী কমিশন যে বললো পশ্চিমবাংলায় কোনো ওবিসি নেই, এটাকে নৃপেনদা একেবারে উড়িয়ে দিয়েছিলেন। এবং এটা নৃপেনদা আমাকে বলেছিলেন এটা কখনো হতে পারে, আমার সঙ্গে দিল্লিতে দেখা দীর্ঘক্ষণ আমাকে বুঝিয়েছিলেন। কিন্তু আমি আজকাল চাকরি করে আমি এই নিয়ে কি লিখবো, আমি কিছুই লিখতে পারিনি। ওগুলো মনের মধ্যে লেখা আছে, লিখবো ভবিষ্যতে। এই লাস্ট আমাদের প্রায় দীর্ঘ আলোচনা, সেই সময় নৃপেনদা যখন মারা গেলেন, তখন কিন্তু যখন উনি কমায়, তখন মানিক সরকাররা বুঝলো যে নৃপেন চক্রবর্তী কাকে বলে। এবং ত্রিপুরার মানুষ, উপজাতিরা বিশেষ করে, ওই ধুতি পরা বাঙালি লোকটার জন্য মানে এতটা আপ্লুত ছিল যে তারা দশরথ দেবের থেকে কোনো কম ভালোবাসত না। এটাই হচ্ছে ঘটনা। এই যে ব্যাপারটা, এটা বুঝে মানিক সরকাররা তখন চাপে পড়ে প্রকাশ। আর মানিক সরকার প্রকাশ কারাতের খুব রাজনৈতিক ইকুয়েশন খুব ভালো ছিল। জ্যোতিবাবুকে যারা বিরুদ্ধে ভোট দিয়েছিল তারা, না আমাদের মনে আছে, আমি ওই প্রেস কনফারেন্সটা ছিলাম, অনিল বিশ্বাস বিকেল 4টের সময় বললেন যে আমার জরুরি প্রেস কনফারেন্স আলিমুদ্দিনে, কি না নৃপেন চক্রবর্তীকে পলিট ব্যুরো সদস্য সিদ্ধান্ত নিয়ে যে ফিরিয়ে দেওয়া হবে। তা আমি, নৃপেন চক্রবর্তী তো অকৃতদার ছিলেন, বিয়ে দেওয়া করেননি, কিন্তু তার ভাইয়ের যে মেয়ে ভাইজি, তিনি বরানগরে কাউন্সিলর ছিলেন, রমা বসু। তা আমি দেখলাম রমাদি আমাদের পরিচিত, আমার এলাকাতেই পাড়াতেই প্রায় থাকতেন। তাকে দেখলাম আলিমুদ্দিন। তা ঘোষণা করে নৃপেন চক্রবর্তী ফেরত দেওয়া, মানে ফিরিয়ে নেওয়া হলো পার্টিতে। তার ঘন্টাখানেকের মধ্যে, সম্ভবত তিনি আগেই হয়তো মারা গেছিলেন, তিনি ডেট ডিক্লেয়ার হলো এবং রক্ত পতাকা দেওয়া হলো। এবং এই যে পরে রিভিলেশন, এই আমি ভিএস অচ্যুতানন্দের ক্ষেত্রেও আমরা প্রায় শেষের দিকে আলোচনার একই জিনিস দেখছি। 2006 সালে যখন গেছি, অচ্যুতানন্দের বয়স তখন হচ্ছে 83 বছর, এবং তাকে পার্টি কিছুতেই এই প্রকাশ করা, দা ম্যান, যে আজকে পরমাণু চুক্তিকে কেন্দ্র করে যা পশ্চিমবঙ্গে ঘটছে তার অন্যতম দায় কিন্তু প্রকাশ করা দিল, এই কংগ্রেসের সাথে জোট ইত্যাদি কিছুতেই করবে না, পিনারাই বিজয়ন বা অন্যদের করবে। কিন্তু 83 বছর আমার মনে আছে বিশাল কাট আউট যে চিফ মিনিস্টার অচ্যুতানন্দী হবে। এবং এই নিয়ে আমি কপি লিখেছিলাম। পরবর্তীকালে অচ্যুতানন্দ যে কেন্দ্রে দাঁড়িয়েছিলেন পালঘাট জেলার সম্ভবত মালাপ্পুরম কেন্দ্র, আমি ওনার সাথে সারাদিন ছিলাম। কি প্রচন্ড জনপ্রিয়তা, ভাবা যায় না। সিপিএম এর এমন কোনো নেতা নেই যে ওই রকম জনপ্রিয়তা নেই, কিন্তু প্রকাশ করাতে হচ্ছে অপছন্দের তালিকায়। এবং
পরবর্তীকালে তিনি চিফ মিনিস্টার থাকার শেষ পর্যাতেও তার সাথে কিন্তু পার্টির একটা বিরোধ দেখা দেয়, পরে তারকে ডাইনি এবং সাইড লাইন করা হয় ইত্যাদি ইত্যাদি। আজকে দেখলাম তিনি মারা যাওয়ার পরে, তিনিও একই দিনে মারা গেছেন 21শে মে। আজকে সিপিএম বলছে না তিনি আমাদের একটা মহান নেতা ছিলেন। এই যে কমিউনিস্ট পার্টির মূল্যায়নের ক্ষেত্রে বারবার আমরা দেখি যে নানা সময় এই যে মূল্যায়নের ক্ষেত্রে পরিবর্তনটা আসে প্রায় মারা যাওয়ার সময় বা মারা যাওয়ার আগে বা এই যে পরবর্তীকালের, এইটার কারণ আমাদের একেবারে আলোচনা শেষ পর্যায়ে কেন, তোমার কি মনে হয়? তুমি তো দীর্ঘদিন ধরে এটাকে স্টাডি করছো। এটা প্রথাগতভাবে একটা কনভেনশনাল একটা স্টাইল অফ ফাংশনিং কমিউনিস্ট পার্টির, বিশেষ করে যারা পলিট ব্যুরো থাকে, একটা বিটি রণদীবে এবং পি রামমূর্তি এই দুজনকে নিয়ে শুরু হয়েছিল। বিটি রণদীবের সময়টাকে অবিভক্ত কমিউনিস্ট পার্টি হটকারী সময় বলে। রামমূর্তিকে পলিট ব্যুরো থেকে সরিয়েও দেওয়া হয়। নিপেন বাবুরও সেই একই হাল হয়েছিল, পলিট ব্যুরো থেকে উনি পলিট ব্যুরো ওকে সরিয়ে দিয়েছিল। সুরজিৎকে পলিট ব্যুরো সরিয়ে দিতে পারেনি ফর অবভিয়াস রিজনস। ওই বিতর্কটা খুব দানা বেঁধেছিল, হিন্দি বলাটা সুরজিতের থিওরি অনুযায়ী চলেছে, সেই সুরজিৎকে নির্বাসন দিতে পারেনি, কিন্তু তাও সেই ছুঁচো গেলার অবস্থা। অচ্যুতানন্দন বা যাকেই বলিস না কেন, কেউই কিন্তু সিপিএম এর সংস্কৃতির বাইরে নয়। অচ্যুতানন্দন যখন মুখ্যমন্ত্রী হবেন বা নেতা হবেন, তখন আবার সুশীলা গোপালনকে কি করে ল্যাং মারা যায় সেই চেষ্টাও কিন্তু চলেছে। সুশীলা গোপাল একে গোপালনের স্ত্রী, এবং তিনি কিছু কম নন, কিন্তু তাকে সরানোর জন্য নায়নার এরা সব এক ঐক্যবদ্ধ হয়ে সুশীলা গোপালনকে তারা সাইড লাইন করেছে। এবং অচ্যুতানন্দন, তুমি যে রাস্তা দিয়ে হেঁটে আসবে সেই রাস্তাটাই তোমার বিরুদ্ধে যাবে, এটাই তো নিয়ম। এবং প্রকাশ কারাতের পরিস্থিতিটাও সেদিকেই গেল এখন। যদিও প্রকাশ কারাত কুড হ্যান্ডেল দ্য সিচুয়েশন ভেরি ওয়েল, রাজনীতিতে অনেক পটু অন্যদের চেয়ে দেখা গেল। আর যে নিপেন চক্রবর্তীর সময় যে খেরোট, সোমনাথ বাবুকে নিয়ে যে সিপিএম এর পশ্চিমবাংলার নেতারা যে মেস করে ফেলেছিল, সেটা সেই মেসটা কিন্তু ত্রিপুরার লোকেরা করেনি। ওরা বলে সেই মরার সময় নিপেনদা জানতে পারলেন যে না, যে প্রকাশ কারাতের যখন ওর চিত্রগুপ্তের খাতায় নাম ওঠার কথা, তখন প্রকাশ কারাতের খাতায় নাম উঠলো। তো সে কে চিত্রগুপ্ত এটা বোঝাই যাচ্ছে না। তো সুতরাং পরে নিপেনদা জেনে যাননি যে তিনি সিপিএম এ ফিরেছেন। তো সেটা খুব সবাই ওরা বললে ওদেরও চোখে জল আসে। কিন্তু সোমনাথদার পরিবার এটাকে ঘেঁটে ফেলেছিল ব্যাপক। সোমনাথদার সঙ্গে পার্টি নিয়ে সোমনাথদার পরিবার এবং পার্টির লড়াই, সেই সময়টা আমি প্রেজেন্ট ছিলাম। সোমনাথদার সঙ্গে শেষ দিনের দেখা, সেই অন্য বিতর্ক। কিন্তু যে অচ্যুতানন্দনের যে কেসটা, সেটা হচ্ছে অচ্যুতানন্দন ওয়াজ মোর ক্লোজার টু পশ্চিমবাংলা পার্টি। পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার কিছু নেতা এটাকে নিয়ে কেরালা পার্টির মধ্যে একটা ঘোট সৃষ্টির চেষ্টা করেছিল। তার ভুক্তভোগী কিছুটা MA বেবি এখন প্রকাশ সেটা টের পেয়েছিল, এবং সীতারামকে এটা পশ্চিমবঙ্গ পার্টির তরফ থেকে সীতারামকেই ইউজ করতে চাওয়া হয়েছিল। কিন্তু সীতারাম অনেক বুদ্ধিমান লোক ছিল, সীতারাম এতে ঘাড় পাতেনি। এবং ওই সময় সীতারামকে আমি জিজ্ঞেস করছিলাম, সীতারাম ইয়েচুরি, যে নিপেন বাবুকে তোমরা নিলে সোমনাথ বাবুকে নেওয়া হলো না কেন? ওরা নিপেন তখন সীতারাম বলেছে যে সোমনাথদাকে একটা লিখতে হবে এক লাইন, যে আমি পার্টিতে ফেরত যেতে চাই। তো আমি বললাম যে নিপেনদার লেখার অবস্থা ছিল না, তো তার হলো কি করে? এই সদুত্তর আজ পর্যন্ত আমি কোনো সিপিএম নেতার কাছ থেকে পাইনি। এবং অচ্যুতানন্দন কিন্তু ওবিসি নেতা ছিলেন, দর্জি ছিলেন উনি প্রফেশনে, এবং ওর প্রতি কেরালার পার্টি যেটা বুঝেছিল, এই যে ওবিসি কে তোলা, ওবিসি কে নেতৃত্বে আনা, আমাদের পশ্চিমবাংলার পার্টিটা মোট ব্রাহ্মণ্যবাদী হওয়া উচিত ছিল কেরালার। ওরা ঘন্টা বাঁধা বামুন নাম্বুদ্দিপাদের তৈরি পার্টি, কিন্তু নাম্বুদ্দিপাদ অনেক রিয়ালিস্ট। ইকে নায়নারও ব্যাকওয়ার্ড, ইকে নায়নার ব্যাকওয়ার্ড, অচ্যুতানন্দন ব্যাকওয়ার্ড, বিজয়ন ব্যাকওয়ার্ড। আর অচ্যুতানন্দনের একেবারে রিক্রুট এবং ছাত্র ছিল বিজয়ন। কিন্তু এইটাই হয়, গুরুমারা বিদ্যেটা বিজয়ন ভালো জানে, এবং বিজয়ন কিছুতেই একে বরদাস্ত করতে হবে। প্রকাশ কারাতের ব্যক্তিগত কোনো সমস্যা ছিল না। বিজয়নকে যেহেতু তোল্লা দিতে হবে, পার্টিতে একমাত্র মুখ্যমন্ত্রী ওই বেঁচে আছে, সুতরাং অচ্যুতানন্দ বিজয়ন যেভাবে চেয়েছে সেভাবেই অচ্যুতানন্দনকে ওরা কোণঠাসা করেছে। কিন্তু অচ্যুতানন্দন প্রায় 98 বছর পর্যন্ত একদম অ্যাক্টিভ ছিলেন, লড়ে গেছে, হ্যাঁ, এবং অনেক দীর্ঘ সেটা তুমি মারা গেলেন হয়েছেন এখন 102 বছর। আমরা খুব মনোজ্ঞ আজ একটা আলোচনা শুনলাম। দেবারুণদাকে ধন্যবাদ এই আলোচনার জন্য, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ।